হ্যালো ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। তো চলে এসেছি তোমাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে। তো সেই ভিডিওটা কি? ক্লাস 11 এর তৃতীয় সেমিস্টার তোমরা শুরু করেছো। জৈব রসায়ন খুবই কঠিন জিনিস, এটা তোমাদের মনে একটা ভুল ধারণা থাকে। কেন না, জৈব রসায়নের টেকনিক, টিপস, মেকানিজম, টার্মিনোলজি এগুলো অনেক কঠিন কঠিন টার্ম থাকে, যেগুলোর জন্য তোমাদেরকে অনেক কঠিন লাগে জৈব রসায়ন। সেই জন্য জৈব রসায়ন তোমরা সঠিকভাবে বুঝতে পারো না। যারা যারা বুঝতে পারছো না, যারা যারা সঠিকভাবে মনে রাখতে পারছো না, কী করে পড়বে, কী করে মনে রাখবে, তো সমস্ত কিছু টেকনিক নিয়ে, সমস্ত কিছু টিপস নিয়ে সহজ ভাষায় সরলভাবে জৈব রসায়নকে বোঝার জন্য আমি চলে এসেছি। ওয়েলকাম টু পিয়ার কেমিস্ট্রি ক্লাস। সহজভাবে জৈব রসায়নকে বোঝার জন্য তোমরা আমার জৈব রসায়নের ভিডিওগুলি দেখতে থাকো। এই ভিডিওগুলি দেখা যদি তোমরা কমপ্লিট করে নাও, জৈব রসায়ন বুঝতে তোমাদের একটুকু সমস্যা থাকবে না। জৈব রসায়ন জলের মতো সোজা লাগবে। যদি না বুঝতে পারো আমাকে তোমরা বলবে তারপর, কিন্তু একটি শর্ত, তোমাদেরকে সমস্ত ভিডিও দেখা কমপ্লিট করতে হবে। আমরা প্রত্যেকটা পার্টে জৈব রসায়নের ভিডিও দিতে থাকবো। চ্যাপ্টার অনেক বড়, তো সেই হিসাবে তোমরা সমস্ত চ্যাপ্টারের ভিডিওগুলো ভালো করে ফলো করো। জৈব রসায়নের মধ্যে আর বিন্দুমাত্র তোমাদের সমস্যা থাকবে না, কোনো জড়তা থাকবে না, এইটুকু আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো চলো শুরু করি জৈব রসায়ন নিয়ে আলোচনা। আগের দিন আমরা আলোচনা করেছিলাম রিঅ্যাকশন ইন্টারমিডিয়েট বা বিক্রিয়ার অন্তর্বর্তী যৌগ। এখানে বিক্রিয়ার অন্তর্বর্তী যৌগ কার্বোক্যাটায়ন অংশ আগের দিন আমরা আলোচনা করেছিলাম, এক ধরনের অন্তর্বর্তী যৌগ কার্বোক্যাটায়ন। আজকে আরেকটি ইন্টারমিডিয়েট স্টেপ বা অন্তর্বর্তী যৌগ আলোচনা হবে, সেটা হচ্ছে কার্বো অ্যানায়ন। কার্বো অ্যানায়ন জিনিসটা কি? যদি আমরা কোনো কার্বন পরমাণুর মাথায় ঋণাত্মক আধান দেখে থাকি, তাহলে এটিকে বলা হবে কার্বো অ্যানায়ন। এবার কার্বন একা একা থাকবে না, যদি এর সাথে যোগ্যতা আমরা যুক্ত করি, ধরো CH3-, এরকম ভাবে হতে পারে, বা লং চেনে হতে পারে। যদি কার্বনের মাথায় মাইনাস থাকে, বাকিগুলো হাইড্রোজেন দ্বারা ভর্তি থাকলো, তাহলে এটিকে আমরা বলবো 1 2 3 4, এটিকে বলবো কার্বো অ্যানায়ন। কার্বনের মাথায় যদি নেগেটিভ আধান থাকে, নেগেটিভ মানে কি অ্যানায়ন, সেটা কার্বনের মাথায় আছে, সেই জন্য কার্বো অ্যানায়ন হিসাবে আমরা একে বলবো। তো কার্বো অ্যানায়নের দুই ধরনের হয়। কার্বো অ্যানায়নকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কি অনুযায়ী? না, এদের সংকরায়ন অনুযায়ী কার্বো অ্যানায়নকে দুই ভাগে ভাগ করা যায়। কিরকম? আমরা যেরকম বললাম CH3CH2 কার্বনের মাথায় মাইনাস আছে, এটা হচ্ছে কার্বো অ্যানায়ন। আরেকটা গঠন আমরা লিখলাম CH2 ডবল বন্ড CH2-, সেই যৌগে কার্বনের মাথায় মাইনাস আছে, সেটা একটা কার্বো অ্যানায়ন। এরপর এই কার্বো অ্যানায়নের যে কার্বনটা আছে, এর সংকরায়ন কি? এর সংকরায়ন কি হবে? এই সংকরায়নের ভিত্তিতে কার্বো অ্যানায়নকে আমরা দুই ভাবে লিখতে পারি। এক ধরনের কার্বো অ্যানায়নের সংকরায়ন হয় sp3, যদি সে এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এখানেও কার্বো অ্যানায়ন এক বন্ধন দ্বারা যুক্ত আছে, কার্বন পরমাণু, কিন্তু এখানে কার্বন পরমাণুর সংকরায়ন হবে sp2। তার কারণ হচ্ছে এটা একটা কনজুগেটেড সিস্টেম, ডাবল বন্ড সিঙ্গেল বন্ড নেগেটিভ।
তাহলে এখানে রেজোনেন্স করতে পারে, নেগেটিভ এখানে দ্বিবন্ধন করলো, এটা এখানে মাইনাস তৈরি করলো। তাহলে এদের যদি আমরা হাইব্রিড গঠন দেখি, CH2 CH CH2, এই দুটো বন্ধনই আংশিক দ্বিবন্ধন লাভ করবে রেজোনেন্সের প্রভাব। তাহলে রেজোনেন্সের প্রভাবে যখন কোনো কার্বো আয়ন থাকবে তার সংকরণ হবে sp2, আর যেসব কার্বো আয়নে রেজোনেন্সের প্রভাব থাকবে না সেটা হচ্ছে sp3। এবার এইখানে sp3 sp2 দুটো কার্বো আয়ন যখন বললাম, এদের যদি স্থায়িত্বের ক্রম আমরা বিচার করি, স্থায়িত্ব কে বেশি স্থায়ী, না sp2 কার্বন আয়ন বেশি স্থায়ী sp3 এর থেকে। তার কারণ কি, না এখানে sp2 কার্বন আয়ন যেটা আছে সেখানে নেগেটিভ আধান দুটো কার্বনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, যেরকম দ্বিবন্ধনটা আংশিক দ্বিবন্ধন হচ্ছে, কার্বন এই তোমার অ্যানায়নটাও কার্বনের মধ্যে ভাগ হচ্ছে, অর্থাৎ একটি কার্বনের মাথায় যে নেগেটিভ আধান ছিল সেটা ভাগ হয়ে যাওয়ার ফলে এখানে স্থায়িত্ব বেড়ে যাচ্ছে। কিন্তু sp3 কার্বন আয়নে যদি দেখি, এই কার্বন বা এই কার্বন পরমাণুর মধ্যে ভাগ হচ্ছে না, তাহলে একটি কার্বনের মাথায় নেগেটিভ আধান স্টে করছে, সেই জন্য sp3 কার্বন আয়নের আধানের পরিমাণ বেশি হচ্ছে বা ইলেকট্রন ঘনত্ব বেশি হচ্ছে, সেই জন্য এর স্থায়িত্ব কমে যাচ্ছে। আর এখানে ইলেকট্রন ঘনত্ব কম হচ্ছে বলে স্থায়িত্ব বেড়ে যাচ্ছে। সেই দিক থেকে আমরা বলতে পারি যে sp2 কার্বন আয়ন বেশি স্থায়ী sp3 কার্বন আয়নের থেকে। এই কার্বন আয়ন কিভাবে তৈরি হয় সেটা যদি আমরা দেখি, কার্বন আয়ন তৈরি কিভাবে হয় বা কোন কন্ডিশনে কার্বন আয়ন তৈরি হয়। ধরো একটা জৈব যৌগ লিখলাম CH4, এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি CH3H। এর সাথে যদি কোনো ঋণাত্মক মূলক আমরা যোগ করি তাহলে কি ঘটবে, ঋণাত্মক মূলক হাইড্রোজেনকে অ্যাটাক করবে। এবার কথা হচ্ছে CH4 এর OH এর প্রতি সক্রিয়তা খুব কম, সেই জন্য এই তিনটে H কে আমরা রিপ্লেস করব Cl দিয়ে, ট্রাইক্লোরোমিথেন। এটা ছিল মিথেন, এটা হবে ট্রাইক্লোরোমিথেন। এখানে আমি ঋণাত্মক রিয়েজেন্ট OH মাইনাস যোগ করলাম, তাহলে কি হবে, এই OH হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে জল তৈরি করবে। তাহলে এই হাইড্রোজেনের সাথে যুক্ত হল, এই বন্ধনটা তখন ভাঙবে। হাইড্রোজেন যদি OH এর সাথে যুক্ত হয় তাহলে এই বন্ধনটা ভেঙে তখন এই কার্বনের মাথায় আসবে, সেই জন্য তখন তৈরি হবে H2, H2। এই কন্ডিশনে কার্বন আয়ন তৈরি হয় যখন কোনো ঋণাত্মক বিকারক বিক্রিয়কের ধনাত্মক অংশের সঙ্গে যুক্ত হয়, তখন কার্বনটা হয়ে যায় নেগেটিভ বা কার্বন আয়ন তৈরি হয়। এটা আমরা পরবর্তী ক্ষেত্রে বিক্রিয়া যখন পড়ব তখন আরো আমরা বুঝবো। এখানে কার্বন আয়ন কিভাবে তৈরি হয় আমরা দেখলাম, কার্বন আয়ন কয় ধরনের হয় এটা আমরা দেখলাম সংকরায়ন অনুযায়ী। এবার কার্বন আয়নে উপস্থিত হাইড্রোজেন অনুযায়ী কার্বন আয়নের আর একটি শ্রেণী বিভাগ আছে। একটা কার্বন আয়ন আমরা লিখলাম CH3 মাইনাস,
এটা একটা কার্বন আয়ন। এখানে আমরা লিখতে পারি দুটো মিথাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করলাম। এখানে তিনটা হাইড্রোজেনকে তিনটা মিথাইল গ্রুপ দ্বারা রিপ্লেস করা আছে। তাহলে কার্বনের সঙ্গে উপস্থিত হাইড্রোজেন সংখ্যার উপর ভিত্তি করে এই কার্বন আয়নকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। একটা হলো দেখো কার্বনের সাথে তিনটা হাইড্রোজেন আছে। আমরা আগে দেখে এসেছি যে কার্বনের সাথে যদি দুটো বা তার বেশি হাইড্রোজেন থাকে তাকে আমরা বলতে পারি 1 ডিগ্রি। তাহলে এটা 1 ডিগ্রি কার্বো অ্যানায়ন। এটা কত ডিগ্রি? না 2 ডিগ্রি। একটি হাইড্রোজেন আছে সেই জন্য এটা 2 ডিগ্রি কার্বো অ্যানায়ন সরি। এটা 3 ডিগ্রি কার্বো অ্যানায়ন, কারণ এখানে কার্বনের সাথে কোনো হাইড্রোজেন নেই। তো হাইড্রোজেন সংখ্যার উপর নির্ভর করবে কার্বো অ্যানায়নকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই কার্বো অ্যানায়নের স্থায়িত্ব এরপর আমরা ব্যাখ্যা করব যে কার্বো অ্যানায়নের স্থায়িত্ব কিভাবে ব্যাখ্যা করা যাবে। এখানে কার্বন আয়নটা আবার লিখলাম CH3-। এর গঠন যদি আমরা লিখি কিভাবে লিখবো? না সি এটা, তাই তো। এরপর এখানে একটা হাইড্রোজেনকে আমরা রিপ্লেস করলাম বা দুটো হাইড্রোজেনকে রিপ্লেস করলাম। এটা হলো 2 ডিগ্রি কার্বন আয়ন। একটা সিএইচ আছে, বাকি দুটো মিথাইল আছে। এরপর 3 ডিগ্রি যদি আমরা লিখি, এখানে কোনো হাইড্রোজেন থাকবে না, 3 ডিগ্রি কার্বন আয়ন। এখানে কার্বন আয়নের স্থায়িত্ব আমরা কিভাবে ব্যাখ্যা করব? না কার্বন আয়ন মানে কি? কার্বনের মধ্যে নেগেটিভ আধান আছে। তাহলে এই নেগেটিভ আধানটা কার্বনের সঙ্গে যখন যুক্ত আছে এটা স্বাভাবিক না অস্বাভাবিক, এটা আমাকে ভাবতে হবে। যখন কার্বন পরমাণু হিসেবে থাকে সেটা তার স্বাভাবিক অবস্থা। তাহলে এখানে ইলেকট্রন বেশি আছে, মাইনাস আছে বলে, তার মানে এটা তো স্বাভাবিক অবস্থা নয়। তাহলে এখানে ইলেকট্রন বেশি আছে মানে ইলেকট্রন ঘনত্ব বেশি আছে। তাহলে এই ইলেকট্রন ঘনত্ব যদি কম হয়ে যায় তখন এর স্থায়িত্ব বেড়ে যাবে। কারণ কার্বনের স্বাভাবিক অবস্থা কি? না কার্বন যখন পারমাণবিক অবস্থায় থাকবে সেখানে ক্যাটায়ন অ্যানায়ন কিছুই নেই। তাহলে এখানে মাইনাসটা বেশি আছে, মানে মাইনাস আছে মানে ইলেকট্রন বেশি আছে। তাহলে ইলেকট্রনের ঘনত্বটা যদি এখান থেকে কমে যায় তাহলে কার্বনের স্থায়িত্ব বেড়ে যাবে। ইলেকট্রন বেশি আছে তো তাহলে তো হাইড্রোজেন তিনটা কেন যুক্ত যাচ্ছে, তাতে একটা কমে যাবে। হাইড্রোজেনের হাইড্রোজেন কার্বন ছিল আরো তিনটা কেন যুক্ত যাচ্ছে, 1 2 3 4। কার্বন মাইনাস আছে মানে তো দুটো আছে কোথায়? মাইনাস। কার্বনের তো এখানে একটা আছে, একটা বন্ধনের মধ্যে তো একটা ইলেকট্রন আসছে, তাহলে একটা বন্ধনে তো দুটো ইলেকট্রন থাকে। দুটো হ্যাঁ, এটা মানে তুমি একটা বন্ধন ভাবো, এটা একটা বন্ধন মানে তো দুটো ইলেকট্রন, এখানে কোন না কোনো XYZ পরমাণু তো থাকবে। তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব যদি কমে যায় তাহলে তার স্থায়িত্ব বেড়ে যাবে।
তাহলে আমাদেরকে দেখতে হবে কোথায় ইলেকট্রন ঘনত্ব কমছে আর কোথায় ইলেকট্রন ঘনত্ব বাড়ছে। যদি এই অবস্থায় দেখি কার্বনের সঙ্গে 3টে হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে হাইড্রোজেনের কোনো প্রভাব নেই, তাহলে কার্বনের ইলেকট্রন ঘনত্ব যেটা আছে সেটাই থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখি এখানে CH3 গ্রুপ যুক্ত আছে যাদের প্লাস আই এফেক্ট আছে, তার মানে কি এরা ইলেকট্রন ঘনত্ব কার্বনের দিকে ঠেলবে, তার ফলে কি হবে এখানে কার্বনের ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পাবে। তাহলে ইলেকট্রন ঘনত্ব কমলে তার স্থায়িত্ব বাড়ছে, যদি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় তাহলে তার স্থায়িত্ব কি বাড়বে না কমবে? কমবে। এখানে 3টে CH3 গ্রুপ আছে, তিনজনেরই প্লাস আই ইফেক্ট আছে, তাহলে এখানে ইলেকট্রন ঘনত্ব আরো একটু বেশি হবে। সেজন্য যখন কার্বোনাইনের 1 ডিগ্রিতে কোনো শুধু হাইড্রোজেন আছে 1 ডিগ্রিটা বেশি স্থায়ী হবে, 2 ডিগ্রি তার থেকে কম স্থায়ী হবে, 3 ডিগ্রি তার থেকে আরো কম স্থায়ী হবে। তাহলে এটাকে যদি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এইভাবে লিখি তাহলে এদের স্থায়িত্বের ক্রম আমরা কি লিখবো না 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। এবার এই উদাহরণটাকে একটু অন্যভাবে লিখি, CH3 মাইনাস এর গঠনটা আমরা লিখলাম এইভাবে। এবার হাইড্রোজেন পরমাণুকে আমি রিপ্লেস করছি, ধরো দুটো ক্লোরিন পরমাণু দিয়ে, তাহলে এটা হলো 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি। পরেরটাতে আমি হাইড্রোজেন পরমাণুকে 3টে ক্লোরিন পরমাণু দিয়ে রিপ্লেস করছি। তাহলে এগুলো সবগুলোই কার্বন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। এদের মধ্যে কি আছে না একবার হাইড্রোজেন যুক্ত আছে, একবার ক্লোরিন যুক্ত আছে, একবার 3টা ক্লোরিন যুক্ত আছে। তো এখানে দেখো হাইড্রোজেনের কোনো প্রভাব নেই, তাহলে কার্বনের যে ইলেকট্রন ঘনত্ব আছে সেই ইলেকট্রন ঘনত্বই থাকবে। দ্বিতীয় ক্ষেত্রে দেখো কার্বনের সাথে ক্লোরিন যুক্ত আছে, আমরা জানি ক্লোরিন পরমাণুর মাইনাস আই ইফেক্ট আছে, তাহলে ক্লোরিন পরমাণুর যদি মাইনাস আই ইফেক্ট থাকে তাহলে ক্লোরিন তার ইলেকট্রন ঘনত্ব নিজের দিকে আকর্ষণ করবে, তার ফলে কি হবে কার্বনের মাথায় যে ইলেকট্রন ঘনত্ব ছিল সেটা এদের মধ্যে ভাগ হয়ে যাবে, অর্থাৎ কার্বনের ইলেকট্রন ঘনত্ব কমবে। কার্বনের ইলেকট্রন ঘনত্ব কমা মানে এই কার্বন আয়নের স্থায়িত্ব বাড়বে। এখানে 3টে ক্লোরিন আছে, 3জনেরই মাইনাস আই ইফেক্ট আছে, তাহলে ইলেকট্রন ঘনত্ব এখানে আরো কমে যাচ্ছে কার্বন আয়নের। তার ফলে এদের স্থায়িত্বের ক্রম হয়ে যাবে যখন 3 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 1 ডিগ্রি। তাহলে এখান থেকে দুটো জিনিস ক্লিয়ার হলো যে কার্বন আয়নের স্থায়িত্ব যখন আমরা ব্যাখ্যা করব প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে কার্বন আয়ন কখন স্থায়ী হবে, না ইলেকট্রন ঘনত্ব কমে গেলে কার্বন আয়ন স্থায়ী হবে। যদি কার্বন আয়নের সঙ্গে প্লাস আই এফেক্ট যুক্ত গ্রুপ থাকে তাহলে কার্বন আয়নে ইলেকট্রন ঘনত্ব বেড়ে যাচ্ছে, অর্থাৎ তার স্থায়িত্ব তখন কমে যাবে। ঠিক আছে, কার্বন আয়নের সঙ্গে যদি মাইনাস আই এফেক্ট যুক্ত গ্রুপ থাকে তখন কার্বন আয়নের স্থায়িত্ব বেড়ে যাবে। এগুলো আমরা কেন দেখবো না বিক্রিয়ার সময় দেখবো। ধরো কোন একটা বিক্রিয়ায় এখানে আছে CH3 CH Cl CH3, কোন একটা বিক্রিয়াতে আছে Cl বলাটা ঠিক হবে না, OH বলে, আরেকটা বিক্রিয়াতে আছে CH3 CH3 OH।
কোন একটা বিক্রিয়া এটা ভেঙে এখানে কার্বন আয়ন তৈরি করলো, তাহলে কোন ক্ষেত্রে বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে? আরে সবই তো CH3 হয়ে গেছে, এটা Cl করো। তাহলে এখানে CH এর সঙ্গে দুটো CH3 ছিল, এখানে CH এর সঙ্গে দুটো Cl আছে, তাহলে কোন একটা বিক্রিয়ায় OH ভেঙে ধরে এখানে কার্বন আয়ন তৈরি করছে, তাহলে কোন ক্ষেত্রে বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে? তো কোন ক্ষেত্রে বিক্রিয়া সম্ভব, কোন ক্ষেত্রে বিক্রিয়া সম্ভব নয়, এটা আমরা কি করে ব্যাখ্যা করবো? ধরো এখানে মাইনাস তৈরি হলো, এখানেও মাইনাস তৈরি হলো, কোনটা স্থায়ী? এটা স্থায়ী, অতএব এ তাড়াতাড়ি ভাঙবে, এ ভাঙবে না। স্থায়ী নয় মানে তো আগে তো ভালো। না, স্থায়ী নয়, অ্যানায়ন তৈরি হওয়ার পরে স্থায়ী হচ্ছে না, তাহলে কি অ্যানায়ন তৈরি করতে পারবে? পারবে না। সবাই তো স্থায়িত্বের পিছনেই ছুটবে। এই অ্যানায়ন তৈরি করার পরে স্থায়িত্ব লাভ করতে পারছে, সেজন্য সে অ্যানায়ন তৈরি করবে, কিন্তু অ্যানায়ন তৈরির পরে স্থায়িত্ব লাভ হচ্ছে না, অর্থাৎ এ সহজে অ্যানায়ন তৈরি করবে না। এই বিক্রিয়া থেকে কোন বিক্রিয়াটা তাড়াতাড়ি হবে, কোন বিক্রিয়াটা কি বলবো কম ইয়ে হবে, আস্তে আস্তে হবে বা ধীরে ধীরে হবে, সেটা আমরা এই ইন্টারমিডিয়েট থেকে ব্যাখ্যা করতে পারি। আর তুই যেটা বলছিস হওয়ার পরে যে অস্থায়ী, সে আগে যুক্ত হয়ে যাবে। আর এটা তৈরি হওয়ার কথা বললাম, যদি অ্যানায়ন হিসাবে দুটো থাকে, ধরো CH3 CH2 মাইনাস, Cl CH2 মাইনাস, এই অবস্থায় দুটো আছে। এই অবস্থায় স্থায়ী যে এ, অস্থায়ী যে এ, যদি বিক্রিয়া করানো হয় এ আগে বিক্রিয়া করবে, কারণ এই অস্থায়ী, তাড়াতাড়ি বিক্রিয়া করে স্থায়িত্ব লাভ করতে চাইবে। আগে আমরা যেটা বললাম সেটা এটা তৈরি হওয়ার জন্য, দুটো আলাদা কন্ডিশন। এখান থেকে ধরো এই ধরনের কম্পারিজন প্রশ্ন আছে, C2H5 উইথ, এটা মৃদু অ্যাসিড, ইথাইল অ্যালকোহল মৃদু অ্যাসিড। অপরদিকে এটা হচ্ছে ফেনল বা কার্বলিক অ্যাসিড, এ তীব্র অ্যাসিড। কেন ব্যাখ্যা করতে দেবে, কেন হয়? এটা রেজোন্যান্স দিয়ে ব্যাখ্যা করা যায়, কার্বনের স্থায়িত্ব দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি না। কার্বন তো এখানে তৈরি হবে না, না এখানে কার্বন তৈরি হবে না, এটা রেজোন্যান্সের এ দিয়ে দিলাম। এই ধরনের প্রশ্নগুলো দিয়ে দিল, এটা নয়, এটা প্রশ্ন দেওয়া হয়ে গেছে। CH3 CO CH2 মাইনাস, এটা একটা কার্বন, আর CH3 CO CH মাইনাস CO CH3, এটা একটা কার্বন, দুটোর মধ্যে কে বেশি স্থায়ী হবে? এটা আমরা দেখে কি করে বলবো? না, গঠনটা প্রথমে এঁকে নিতে হবে। CH3 CO মানে আমরা জানি C ডবল বন্ড, আর এখানে আছে CH2 মাইনাস, এটা তার গঠন। এইখানে দেখো এর গঠন যদি আমরা আঁকি, CH3 C ডবল বন্ড CH মাইনাস C ডবল বন্ড CH3, এটা আসবে। এইখানে দেখো দুটোর ক্ষেত্রেই একটা জিনিস কমন, কি? কনজুগেটেড সিস্টেম, নেগেটিভ সিঙ্গেল বন্ড ডবল বন্ড, রেজোন্যান্স
ঘটবে। তাহলে এই যদি এখানে বিবন্ধন করে, এখানে নেগেটিভ করবে, তখন আমরা এটা কি পাবো? CH3 C ডবল বন্ড CH2 ও মাইনাস, এই ক্ষেত্রেও পাওয়া যাবে। এখানে দেখো, এটা দ্বিবন্ধন করলো, এটা নেগেটিভ করলো, তাহলে CH3 CO মাইনাস ডবল বন্ড CH C ডবল বন্ড CH3, এটা সম্ভব। এটা আবার এরকমও সম্ভব, এইখানে দেখো, এটা যদি এখানে করে, এই দ্বিবন্ধন তখন এদিকে গেল, এটা ঋণাত্মক হতে পারে, ঠিক আছে? বা এটা যদি একবারে না করি, এটা এসে এখানে ঋণাত্মক করলো, আবার এদিকে গেল, তাহলে এখানে দুই ধরনের রেজোনেটিং গঠন সম্ভব হচ্ছে, এখানে এক ধরনের রেজোনেটিং গঠন সম্ভব হচ্ছে। তাহলে এখানে নেগেটিভ আয়নটাকে একটি সিও বন্ড ভাগ করে নিচ্ছে, কিন্তু এখানে নেগেটিভ আধানকে দুটি সিও বন্ড ভাগ করে নিচ্ছে। তাহলে নেগেটিভ আধান কোথায় বেশি কমছে? না এখানে বেশি কমছে, সেই জন্য এ বেশি স্থায়ী হবে, এ কম স্থায়ী হবে, ঠিক আছে? তো এইভাবে কার্বন আয়ন এর স্থায়িত্ব দিয়ে প্রশ্ন আসতে পারে, অনেক সময় কার্বন আয়নকে চিহ্নিতকরণ দিয়ে প্রশ্ন আসতে পারে, নিচের মধ্যে কোনটি কার্বন আয়ন চিহ্নিত করো, নিচের মধ্যে কোন কার্বন আয়নটির সংকরায়ন sp3 বা sp2, এই ধরনের প্রশ্ন কার্বন আয়ন থেকে আসতে পারে। তো এটি গেল কার্বন আয়ন।